সবাই ভালো আছো না? হ্যাঁ আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। 2 দিন একটু অসুস্থ হয়ে গেছিলাম, আজকে আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আমরা তাহলে ক্লাস শুরু করি আজকে। হ্যাঁ আচ্ছা, যে আসবে জয়েন হতে থাকবে, অসুবিধা নেই। একটু আলোচনা করি ততক্ষণে, আর বাকিরা জয়েন করতে থাকবে। তো গতদিন আমরা চাহিদা সম্পর্কে পড়ছিলাম, তাই না? তো চাহিদা কি বলো তো, যেবা তুমি বলো। চাহিদা বলে। আচ্ছা, কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষাকেই চাহিদা বলে না। চাহিদা হতে হলে 3টি শর্ত পূরণ করতে হয়। কি কি? দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা তো থাকতেই হবে, ক্রয়ের সামর্থ্য থাকতে হবে, এবং যে পরিমাণ অর্থ ব্যয় করতে হয় সেই অর্থ ব্যয় করা মানসিকতা থাকতে হবে, তাহলে তাকে চাহিদা বলে। আচ্ছা, ওকে। সালমা সুলতানা, তুমি বলো অপেক্ষক কাকে বলে? সালমা বলো অপেক্ষক কাকে বলে? ভয়ে বলছো না? সালমা বলো অপেক্ষক কাকে বলে, বলো। পারো না? যাক, সত্য কথা বলছে। হাসান বলো। স্বাধীন চলক এবং অধীন চলকের যে বিশেষ সম্পর্ক তাকে আমরা অপেক্ষক বলব। আচ্ছা, তাহলে আরো সহজ কথা কিভাবে বলা যায়? দুটি চলকের মধ্যকার সম্পর্ককেই অপেক্ষক বলে। রবিন বলো অধীন চলক কাকে বলে? রবিন, শুনছো না? সৌরভ বলো অধীন চলক কাকে বলে? সৌরভ হাসান, তুমি বলো। কে পারবে? অধীন চলক কাকে বলে? যে পারবে সে বলো। স্বাধীন চলক অপর চলক নির্ভর করে না তাকে অধীন চলক বলে। যে চলক নির্ভর করে না কারো উপর সেটা হলো স্বাধীন চলক, আর যে চলক স্বাধীন চলকের উপরে নির্ভর করে তাকে বলে অধীন চলক। আচ্ছা, চাহিদা অপেক্ষক নির্ণয়ের সূত্রটা বলো। কে বলতে পারবে? চাহিদা অপেক্ষক নির্ণয়ের সূত্র দ্রুত বলো। চাহিদা অপেক্ষক নির্ণয়ের সূত্র বলো। মনে নেই? মনে হারা গেছে? কেউ পারবে না? যে কেউ একজন? এটা মনে রাখতে হবে তো। এটা মনে না রাখলে সৃজনশীল আনসার করবে কিভাবে? সৃজনশীল এবার তোমাদের একটা পরীক্ষা এরকম হয়, চাহিদার সূচি থাকবে অথবা একটা রেখা থাকবে যেখানে দাম আর চাহিদার পরিমাণগুলো দেওয়া থাকবে, বলবে যে চাহিদা অপেক্ষক নির্ণয় করো। হয় সূচি থেকে, না হলে একটা রেখা থেকে চাহিদা অপেক্ষক নির্ণয় করো। এটা আসার সম্ভাবনা তোমাদের এবার অনেক বেশি। তো এই জন্য চাহিদা অপেক্ষকের সূত্র যদি মনে না থাকে কিভাবে নির্ণয় করব, তাহলে কিভাবে হবে বলো? So del Q divided by del P into P by Q. এটা হলো স্থিতিস্থাপকতার সূত্র। ডেল কিউ বাই ডেল পি ইন্টু পি বাই কিউ, এটা হলো স্থিতিস্থাপকতার সূত্র। চাহিদার অপেক্ষক নির্ণয়ের সূত্র গতদিন পড়ছিলাম আমরা, এবং চাহিদার অপেক্ষক নির্ণয় করতেও শিখছি সেখান থেকে। ভুলে গেছো? কিউ মাইনাস কিউ ওয়ান ডিভাইডেড বাই কিউ ওয়ান মাইনাস কিউ টু সমান সমান পি মাইনাস পি ওয়ান ডিভাইডেড বাই পি ওয়ান মাইনাস পি টু। মনে আসছে? চাহিদার অপেক্ষক নির্ণয়ের সূত্র। তাহলে এখানে P1 আর P2 হলো দুইটা দাম, আর Q1 আর Q2 হলো দুইটা চাহিদার পরিমাণ।
তার মানে দুইটা দাম দেওয়া থাকবে আর দুটো চাহিদা পরিমাণ দেওয়া থাকবে, সেখান থেকে আমরা অপেক্ষ নির্ণয় করতে পারবো সূচি থেকে সহজেই। আর যখন রেখা থাকবে সেই রেখা থেকেও প্রথম দামে P1 আর সেই দামে চাহিদা পরিমাণটাকে Q1 ধরবো, এবার পরবর্তী তার দামটাকে আমরা P2 ধরবো এবং সেই দামে চাহিদা পরিমাণটাকে Q2 ধরবো, ধরে এই সূত্রে মান বসাবো, বসালে আমরা পেয়ে যাব। ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে শুরু করি আমরা চাহিদা সূচি। গতদিন আমরা অপেক্ষক পড়ছি, চলক পড়ছি, স্বাধীন চলক, অধীন চলক, অনেকগুলোই পড়ছি। আজকে আমরা শুরু করি চাহিদা সূচি দিয়ে। তাহলে চাহিদা সূচি কি? যে দামের সাথে চাহিদার যে সম্পর্ক যখন আমরা তালিকার মাধ্যমে প্রকাশ করি তখন তাকে চাহিদা সূচি বলে। দামের সাথে চাহিদার যে সম্পর্ক যখন আমরা তালিকার মাধ্যমে প্রকাশ করি তখন তাকে কি বলে? চাহিদা সূচি বলে। তাহলে দাম বাড়লে চাহিদা কমে আর দাম কমলে চাহিদা বাড়ে। দামের সাথে চাহিদার এই সম্পর্ককে যখন আমরা কিসের মাধ্যমে প্রকাশ করব? তালিকার মাধ্যমে প্রকাশ করব, তখন সেটাকে বলে চাহিদা সূচি। আচ্ছা, তাহলে চাহিদা সূচি ব্যক্তিগত হতে পারে, আবার চাহিদা সূচি বাজার চাহিদা হতে পারে। তাহলে ব্যক্তিগত চাহিদা সূচি কি? ব্যক্তিগত চাহিদা সূচি হলো যে যখন কোনো একটি দ্রব্যের দামের প্রেক্ষিতে কোনো একজন ব্যক্তির চাহিদাকে প্রকাশ করব তখন সেটাকে বলা হচ্ছে ব্যক্তিগত চাহিদা সূচি। কি বলছি? যে কোনো একটি দ্রব্যের নির্দিষ্ট দামের প্রেক্ষিতে যখন আমরা কোনো একজন ব্যক্তির চাহিদাকে প্রকাশ করব তখন সেটাকে বলা হবে ব্যক্তিগত চাহিদা সূচি। কথা বোঝা গেছে? যেমন ধরো এখানে দাম দেওয়া আছে, প্রথমত দাম 5 টাকা, বেড়ে 10 টাকা থেকে 15 টাকা হলো। তো একজন ব্যক্তি, প্রথম ব্যক্তির দাম যখন 5 টাকা ছিল তখন চাহিদা ছিল 20 একক। দাম যখন 10 টাকা হলো তখন চাহিদা কমে 15 একক হলো, আর দাম যখন 15 টাকা হলো তখন চাহিদা কমে তার 10 একক হলো। তাহলে এই যে একটা দ্রব্যের দাম পরিবর্তনের ফলে যখন একজন ব্যক্তির চাহিদাকে আমরা এই তালিকার মাধ্যমে দেখাবো তখন সেটাকে বলা হচ্ছে ব্যক্তিগত চাহিদা সূচি বা ব্যক্তিগত চাহিদা। তাহলে কোনো একটি দ্রব্যের বিভিন্ন দামের প্রেক্ষিতে কোনো একজন ব্যক্তির চাহিদাকে যদি আমরা প্রকাশ করি তখন সেটাকে বলা হচ্ছে ব্যক্তিগত চাহিদা। আর কোনো একজন ব্যক্তির চাহিদা বিভিন্ন দামে, ব্যক্তির যে চাহিদা কোনো একটি নির্দিষ্ট দ্রব্যের, সেটাকে যখন আমরা তালিকার মাধ্যমে প্রকাশ করব তখন সেটাকে বলা হচ্ছে ব্যক্তিগত চাহিদা সূচি। তাহলে এটা হলো একজন ব্যক্তির চাহিদা সূচি, আর এটাকে বলবো আমরা ব্যক্তিগত চাহিদা সূচি। তাহলে বাজার চাহিদা কি? বাজার চাহিদা হলো যে ধরো এরকম আরো একজন ব্যক্তি আছে, এটা হলো দ্বিতীয় ব্যক্তি, আর এটা হলো তৃতীয় ব্যক্তি। তাহলে দ্বিতীয় ব্যক্তির চাহিদা এরকম ধরি যে 10, 8 আর হলো 6। তৃতীয় ব্যক্তির চাহিদা এরকম যে 5, 4 আর 3। তাহলে একটি দ্রব্যের নির্দিষ্ট দামের প্রেক্ষিতে যখন কোনো একজন নির্দিষ্ট ব্যক্তির চাহিদাকে আমরা প্রকাশ করব তখন সেটাকে বলা হচ্ছে ব্যক্তিগত চাহিদা সূচি। আচ্ছা, এখন ওই নির্দিষ্ট দামে কয়জন ব্যক্তির চাহিদা দেখাচ্ছে? আমরা 3 জন ব্যক্তির চাহিদা। তাহলে এই 3 জন ব্যক্তির চাহিদার সমষ্টি হলো বাজার চাহিদা। 3 জন ব্যক্তির চাহিদার সমষ্টি হলো বাজার চাহিদা। তাহলে ব্যক্তিগত চাহিদা হলো কোনো একজন ব্যক্তির চাহিদা, আর বাজার চাহিদা তাহলে কি? তাহলে ধরে নিলাম ওই বাজারে ওই দ্রব্যটা এই 3 জন ব্যক্তি ক্রয় করে, আর এই 3 জন ব্যক্তির চাহিদা হলো এরকম বিভিন্ন দামে। তাহলে এই 3 জন ব্যক্তির মোট যে চাহিদা সেটাকে বলা হচ্ছে বাজার চাহিদা। তাহলে আমরা কি লিখতে পারি? বাজার চাহিদা ব্যক্তিগত চাহিদার সমষ্টি হলো বাজার চাহিদা। মনে থাকবে কি? ব্যক্তিগত চাহিদার সমষ্টি হলো বাজার চাহিদা। আর একটি নির্দিষ্ট দামে বিভিন্ন ব্যক্তির চাহিদার সমষ্টিকে আমরা যে তালিকার মাধ্যমে প্রকাশ করব সেটাকে বলবো আমরা বাজার চাহিদা সূচি। তাহলে এই 3 জন ব্যক্তির চাহিদার সমষ্টি হবে বাজার চাহিদা। তাহলে এই 5 টাকা দামে তাহলে বাজার চাহিদা কত হবে বলো তো? 5 টাকা দামে ওই দ্রব্যটার বাজার চাহিদা কত হবে বলো তো? কে বলতে পারবে? 5 টাকা দামে বাজার চাহিদা হবে 35। গুড। আচ্ছা, তাহলে 10 টাকা দামে 27, আর 15 টাকা দামে হলো 19। তাহলে ব্যক্তিগত চাহিদা আর বাজার চাহিদা বুঝতে পারছো না? বুঝো নাই?
ব্যক্তিগত চাহিদাটা একটু বলুন। ব্যক্তিগত চাহিদা হলো যে কোনো একটা দ্রব্যের একটা নির্দিষ্ট দামে কোনো একজন নির্দিষ্ট ব্যক্তির যে চাহিদা, একজন ব্যক্তির যে চাহিদা, সেটাকে বলা হচ্ছে ব্যক্তিগত চাহিদা। ধরো আজকে দ্রব্যের যে দাম, সেই দাম অনুযায়ী যদি তুমি ওই দ্রব্যটা কেনো, শুধুমাত্র তুমি যদি কেনো এককভাবে, তাহলে তোমার চাহিদাটাকে বলা হবে ব্যক্তিগত চাহিদা। এখন তোমার মতো যদি, সরি কি বলতে চাচ্ছ বলো, কোনো অসুবিধা? আপনার কথা শোনা যাচ্ছে না। কথা শুনতে পাচ্ছ না? মিউট হয়ে গেছে স্যার। মিউট হওয়ার কথা না তো। কেউ মিউট করে দিচ্ছে। আচ্ছা, ব্যক্তিগত চাহিদা হলো, ধরো আজকে বাজারে কোনো একটা দ্রব্যের যে দাম, তুমি যদি ওই দ্রব্যটা বিভিন্ন দামে যতটুকু কিনবা, সেটাই হলো ব্যক্তিগত চাহিদা। অর্থাৎ কোনো একজন ব্যক্তি বিভিন্ন দামে একটি দ্রব্যের যে চাহিদা প্রকাশ করে, সেটাকে বলা হচ্ছে ব্যক্তিগত চাহিদা। একজন নির্দিষ্ট ব্যক্তির চাহিদাকেই বলা হয় ব্যক্তিগত চাহিদা। আর বিভিন্ন দামে তার যে চাহিদা, সেটাকে যখন আমরা এই তালিকার মাধ্যমে প্রকাশ করব, তখন সেটাকে বলা হচ্ছে ব্যক্তিগত চাহিদা সূচি। মানে ব্যক্তিগত চাহিদাটাকে যখন আমরা তালিকার মাধ্যমে প্রকাশ করব, সেটাকে বলা হচ্ছে ব্যক্তিগত চাহিদা সূচি। আর কয়েকজন ব্যক্তির চাহিদাকে যদি আমরা যোগ করি, তাহলে সেটাকে বলা হচ্ছে বাজার চাহিদা। তাহলে একটি নির্দিষ্ট দামে ওই দ্রব্যটা যে কয়েকজন ব্যক্তির চাহিদা করে, তাদের সমষ্টিকে বলা হচ্ছে বাজার চাহিদা। তো যখন কয়েকজন ব্যক্তির চাহিদা আমরা যোগ করব, তাহলে সেটাকে বলবো বাজার চাহিদা। তাহলে কয়েকজন ব্যক্তির চাহিদার সমষ্টিটাকে বলা হচ্ছে বাজার চাহিদা। আর সেটাকে যখন আমরা এরকম তালিকার মাধ্যমে প্রকাশ করব, তাহলে সেটাকে বলা হবে বাজার চাহিদা সূচি। তাহলে এই তালিকাটাকে আমরা কি বলতে পারি? ব্যক্তিগত চাহিদা সূচি বলতে পারি নাকি বাজার চাহিদা সূচি বলতে পারি? কোনটা বলবো? এই তালিকাটাকে বাজার চাহিদা সূচি। আচ্ছা, এটাকে ব্যক্তিগত চাহিদা সূচিও বলতে পারি। যদি আমরা এই একটা নির্দিষ্ট দামে শুধু এই প্রথম ব্যক্তির চাহিদাটাকে প্রকাশ করি, তাহলে ওইটাই হবে ব্যক্তিগত চাহিদা এবং ব্যক্তিগত চাহিদা সূচি। যদি এই দামে শুধু দ্বিতীয় ব্যক্তির চাহিদাটাকে প্রকাশ করি, তাহলে ওইটা হবে দ্বিতীয় ব্যক্তির চাহিদা সূচি বা একটা ব্যক্তিগত চাহিদা সূচি। আর এই তিনজন ব্যক্তির চাহিদাকে যখন আমরা একত্রে প্রকাশ করব, তখন সেটাকে বলা হচ্ছে বাজার চাহিদা সূচি। বোঝা গেছে? ওকে, এবার আসি চাহিদা রেখা। চাহিদা রেখা কি? দামের সাথে চাহিদার যে সম্পর্ক, এই দামের সাথে চাহিদার এই বিপরীত সম্পর্ককে যখন আমরা জ্যামিতিকভাবে প্রকাশ করব বা রেখার মাধ্যমে প্রকাশ করব, তখন তাকে বলা হচ্ছে চাহিদা রেখা। কি বলছি? যে দামের সাথে চাহিদার যে সম্পর্ক বা দামের সাথে চাহিদার যে বিপরীত সম্পর্ক, তা যখন আমরা রেখার মাধ্যমে প্রকাশ করব অথবা জ্যামিতিকভাবে প্রকাশ করব, তখন সেটাকে বলা হচ্ছে চাহিদা রেখা। বোঝা গেছে? তাহলে চাহিদা রেখাও দুই ধরনের হবে। একটা হলো ব্যক্তিগত চাহিদা রেখা, আর একটা হলো বাজার চাহিদা রেখা। তাহলে এই যে আমরা এই দামে এই প্রথম ব্যক্তির যদি চাহিদা রেখা আঁকি, তাহলে সেটাই হবে ব্যক্তিগত চাহিদা রেখা। অর্থাৎ একজন ব্যক্তির চাহিদা রেখা আঁকলে সেটাকে বলবো আমরা ব্যক্তিগত চাহিদা রেখা। আর যখন আমরা এই নির্দিষ্ট দামে বাজার চাহিদা রেখা আঁকবো, অর্থাৎ এই বাজারের চাহিদাগুলো প্রকাশ করব, তখন সেটাকে বলা হবে বাজার চাহিদা রেখা। বোঝা গেছে ব্যক্তিগত চাহিদা রেখা কি আর বাজার চাহিদা রেখা কি? তাহলে একটি নির্দিষ্ট দামে কোনো একজন ব্যক্তির চাহিদা যখন আমরা জ্যামিতিকভাবে উপস্থাপন করব, তখন সেটাকে বলা হচ্ছে ব্যক্তিগত চাহিদা রেখা। আর একটি নির্দিষ্ট দামে বাজারের যে চাহিদা, অর্থাৎ কয়েকজন ব্যক্তির চাহিদার সমষ্টিকে যখন আমরা রেখাচিত্রের মাধ্যমে প্রকাশ করব বা জ্যামিতিকভাবে প্রকাশ করব, তখন সেটাকে বলা হচ্ছে বাজার চাহিদা রেখা। তাহলে ব্যক্তিগত চাহিদা রেখা এবং বাজার চাহিদা রেখার মধ্যে একটা পার্থক্য থাকবে। কিন্তু দেখো, এইদিকে আমরা কি দেখাবো? দাম। আর এইদিকে দেখাবো চাহিদা। তাহলে চাহিদাকে আমরা Q1 দিয়ে প্রকাশ করতেছি। কেন? প্রথম ব্যক্তির চাহিদাটাকে প্রকাশ করব তাই। তাহলে দাম কি দিছি? 5, 10 আর 15।
আর প্রথম ব্যক্তির চাহিদা যেহেতু প্রকাশ করতেছি, চাহিদা কি কি আছে? 10, 15 এবং 20। তাহলে আমরা এখান থেকে শুরু করতে পারি 10, 15 আর 20। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, অনেক সময় তোমাদের এরকম আসবে সংখ্যা মানের ক্ষেত্রে আঁকতে হবে, এখান থেকে এখানে কিন্তু 10 ডিফারেন্স আর বাকিগুলো কিন্তু 5 করে ডিফারেন্স। একটু খেয়াল করো, এখান থেকে এখানে ডিফারেন্স কত? 10, আর এগুলো কিন্তু ডিফারেন্স 5 করে। কেন? 10, 15, 20, 25, 30 এভাবে 5 করে যেত। তো তখন কি করতে হয়? এখানে এরকম একটা দাগ টেনে দিতে হয়, অর্থাৎ এই অংশটুকু অসমান। নাহলে তোমাকে কি করতে হইতো? অথবা এখানে এই যে 5, 10, 15, 20 এভাবে ধরতে হইতো। তো এটার ক্ষেত্রে সহজ। তো যখন এই সংখ্যাটাই অনেক বড় হইতো, ধরো 50, তারপরে 60, তারপরে 70, তাহলে তোমাকে কি করতে হতো? এগুলো 10 10 করে ব্যবধান হচ্ছে, 50, 60, 70। তাহলে তোমাকে কি করতে হতো? 10 ব্যবধান ধরলে 10, 20, 30, 40, 50 এভাবে ধরতে হতো, অনেক দূর পর্যন্ত যাইতো। তাহলে তুমি তখন কি করতে পারতা? যে এখানেই 50 ধরতে পারতা। তাহলে এটা 50, এটা 60 আর এটা 70। তাহলে এই ব্যবধানগুলো 10, কিন্তু এই ব্যবধানটা 10 নয়। কেন? এটা 0 থেকে একবারে 50-এ আসছে। তখন এইখানে এরকম একটা চিহ্ন ব্যবহার করতে পারো, এর মানে বোঝাবে যে এইখানকার ব্যবধানটা সমান নয়, বাকি সবগুলো ব্যবধান সমান। এটা কি বুঝতে পারছো? জি স্যার। ওকে, এই জন্য আমি যে এখানে শুরু করছি 10 থেকে, তো 0 থেকে 10 আর পরের গুলো কিন্তু 5, তাই এই অংশটুকু কিন্তু সমান নয় এদের মতো করে, এই জন্য এখানে আমি এই চিহ্নটা ব্যবহার করছি। তাহলে এখন দেখো, দাম যখন 5 টাকা তখন ওই প্রথম ব্যক্তির চাহিদা কত? 20। তাহলে এই যে দাম 5 টাকা, চাহিদা 20, এ বিন্দু। দাম যখন 10 টাকা তখন চাহিদা কত? 15, বি বিন্দু। দাম যখন 15 তখন চাহিদা কত? 10, এই যে পাইলাম সি বিন্দু। তাহলে এই বিন্দু তিনটা কি যোগ করে দিলাম। এটা হলো ব্যক্তিগত চাহিদা রেখা, একজন ব্যক্তির চাহিদা রেখা আঁকলাম, এটা হলো ব্যক্তিগত চাহিদা রেখা। তাহলে বাজার চাহিদা রেখা আঁকতে হলে কি করতে হবে? এই নির্দিষ্ট দামে এই পরিমাণটা নিয়ে আমাকে রেখা আঁকতে হবে, আর এটাকে বলা হবে বাজার চাহিদা রেখা। বোঝা গেছে? তাহলে দেখো, দাম 5, 10, 15। তাহলে বাজার চাহিদার মধ্যে সর্বোচ্চ চাহিদা কত? 35। তাহলে কি ডিফারেন্স কিভাবে নিব? কিভাবে ডিফারেন্স নিব? 10, 15, কিভাবে নিব গো? আচ্ছা, তাহলে 10, 20, 30, 40 এভাবে নিলাম, ঠিক আছে? তাহলে দাম যখন 5 টাকা তখন চাহিদা কত? এই যে দাম 5 টাকা, এখানে চাহিদা কিন্তু 35, এখানে হলো 30, এটা হলো 40, 35 হলো এই আর কি। আর দাম যখন 10 টাকা তখন চাহিদা কত? 27। তাহলে এটা 20, এটা 30, 25 হলো ঠিক মাঝখানে। তাহলে 27 কোথায় হবে? তার থেকে একটু ডান দিকে। এই এরপরে দাম যখন 15 তখন হলো 19, এটা হলো 10, এটা হলো 20, তাহলে 19 কোথায় হবে? তার থেকে একটু আগে। এই এটা হলো সি, এটা হলো বাজার চাহিদা রেখা। তাহলে এটা হলো ব্যক্তিগত চাহিদা রেখা, একজন ব্যক্তির অর্থাৎ দ্রব্যের দামের সাথে একজন ব্যক্তির চাহিদাকে রেখাকে আঁকছি, এটাকে বলা হচ্ছে ব্যক্তিগত চাহিদা রেখা। আর এখানে আমরা এই নির্দিষ্ট দামে ওই সকল ব্যক্তির চাহিদার সমষ্টিগত রেখা আঁকছি, এটাকে বলা হচ্ছে বাজার চাহিদা। বোঝা গেছে? জি স্যার। ওকে, তাহলে ব্যক্তিগত চাহিদা, বাজার চাহিদা, ব্যক্তিগত চাহিদা সূচি, বাজার চাহিদা সূচি, এগুলোর মধ্যে কোনো কনফিউশন আছে? না স্যার। ওকে, এবার আমরা একটু জানবো যে চাহিদা রেখার আকৃতি সম্পর্কে। চাহিদা রেখা আসলে কি রকম হয়, এই চাহিদা রেখা একটু আকৃতি সম্পর্কে জেনে নিই। তাহলে নরমালি আমরা চাহিদা রেখা কি রকম জানি? এটা হলো চাহিদা রেখা নরমালি, তাই না? বাম থেকে ডানে নিম্নগামী, এটা হলো একটা চাহিদা রেখা, ঠিক আছে? তাহলে এই চাহিদা রেখাটা যদি এই যে লম্ব অক্ষের দিকে যত দূর এবং ভূমি অক্ষের দিকেও যদি তত দূর বিস্তৃত থাকে, এখান থেকে এই প্রান্তটা এখান থেকে এই দিকে যত দূর, এই প্রান্তটা এখান থেকে এই দিকে তত দূর যদি বিস্তৃত থাকে,
তাহলে সেই চাহিদা রেখাটাতে দামের পরিবর্তন আর চাহিদার পরিবর্তনটা সমান হয়। অর্থাৎ দাম যে হারে বাড়ে চাহিদা ঠিক সেই হারে কমে। দাম যদি দ্বিগুণ হয় তাহলে চাহিদা অর্ধেক হবে, অথবা দাম যদি অর্ধেক হয় তাহলে চাহিদাটা দ্বিগুণ হবে। অর্থাৎ দাম যে হারে পরিবর্তন হয় চাহিদা যদি সেই হারে পরিবর্তন হয় তাহলে এই চাহিদা রেখাটা এরকম হয়, দুই দিকে সমান বিস্তৃত। এটাকে বলে একক স্থিতিস্থাপকতা সম্পন্ন চাহিদা রেখা। আমরা পরবর্তীতে এগুলো পড়বো, স্থিতিস্থাপকতা যখন পড়বো তখন এগুলো ডিটেলস পড়বো। আচ্ছা, তাহলে এইটা সাধারণত বিলাসজাত দ্রব্যের ক্ষেত্রে হয় এরকম চাহিদা রেখা। কোন দ্রব্যের ক্ষেত্রে হয়? বিলাসজাত বা আরামদায়ক দ্রব্যের ক্ষেত্রে, যে দামের পরিবর্তন যা হবে চাহিদার পরিবর্তনটাও ঠিক তার সমান হবে বা বেশি হবে, এরকম যখন হয় তখন চাহিদা রেখাটা এই আকৃতির হয়। আচ্ছা, তো চাহিদা রেখা অনেক সময় এরকম খারাপ প্রকৃতির হয়। তাহলে এটা কোন দ্রব্যের চাহিদা রেখা? এটা হলো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের চাহিদা রেখা। অনেক সময় এগুলো এমসিকিউ আসে। এটা কোন দ্রব্যের চাহিদা রেখা? নিত্য প্রয়োজনীয় দ্রব্যের। অর্থাৎ এখানে দামের পরিবর্তন অনেক বেশি হলেও চাহিদার তেমন পরিবর্তন হয় না। দাম অনেক বেশি গুণ বাড়লেও চাহিদা কমে খুবই সামান্য পরিমাণ, তখন চাহিদা রেখাটা এরকম খারাপ প্রকৃতির হয়। বোঝা গেছে? তাহলে এটা কোন দ্রব্যের চাহিদা রেখা? এটা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের চাহিদা রেখা। আচ্ছা, আরেকটা চাহিদা রেখা আছে এই যে এরকম। এটা কোন চাহিদা রেখা? এটার নাম মনে রাখবা, এই চাহিদা রেখাটাকে বলে সমপরাবৃত্তাকার। কি নাম এটা? এটার নাম হলো সমপরাবৃত্তাকার চাহিদা রেখা। তো সমপরাবৃত্তাকার চাহিদা রেখা কেন বলা হয়? যে এই রেখার একটা বৈশিষ্ট্য আছে, সেটা হলো যে দাম যদি 10 টাকা হয় তখন সে ধরো 20 টাকা কেনে, আর দাম যদি কমে 5 টাকা হয় তখন সে 40 টাকা কিনবে। এ থেকে কি বুঝলাম? দাম যখন 10 টাকা তখন সে 20 টাকা কেনে, দাম কমে 5 টাকা হলো তখন সে 40 টাকা কিনবে। এর মানে হলো যে এই চাহিদা রেখাটা একটা বিশেষ বৈশিষ্ট্য হলো যে এ দামের সাথে চাহিদার সম্পর্ক প্রকাশ করে বিপরীত, সেটা ঠিক আছে, কিন্তু এর প্রতিটা বিন্দুতে মোট খরচের পরিমাণ সমান থাকবে। প্রতিটা বিন্দুতে কি থাকবে? মোট খরচের পরিমাণ সমান থাকবে। তো দাম যখন 10 টাকা তখন সে 20 টাকা কেনে, তাহলে মোট খরচ কত? দাম যখন 10 টাকা তখন সে 20 টাকা কেনে, তখন মোট খরচ কত হলো? 200 টাকা। গুড। আচ্ছা, তাহলে দাম কমে 5 টাকা হলো, তাহলে সে কেনার পরিমাণটা এমন ভাবে বাড়াবে যেন তার ওই মোট খরচটা ঠিকই থাকে, অর্থাৎ সে আবার 200 টাকারই কিনবে। তাহলে তখন সে কয়টা কিনবে? তাহলে 45 এ 200, তখন সে 40 টাকা কিনবে। তাহলে এই জন্য এই চাহিদা রেখাটার আকৃতি এরকম হয়, আর এই রেখাটার নাম হলো সমপরাবৃত্তাকার চাহিদা রেখা। তাহলে সমপরাবৃত্তাকার চাহিদা রেখার একটা বিশেষ বৈশিষ্ট্য হলো এর প্রতিটি বিন্দুতে খরচের পরিমাণ সমান। তাহলে ধরো যখন দাম 5 টাকা তখন সে 40 টাকা কেনে, তাহলে মোট খরচ তার 200 টাকা। দাম বেড়ে 10 টাকা হলো, তাহলে সে এমনভাবে তার ক্রয়ের পরিমাণটা হ্রাস করবে যেন তার ওই খরচের পরিমাণটা ঠিকই থাকে, অর্থাৎ সে ওই টাকা দিয়েই একটা নির্দিষ্ট পরিমাণ ক্রয় করবে। তাহলে দাম বেড়ে 10 টাকা হলো, তখন সে ক্রয় করতেছে 20 টাকা। 10 20 200, খরচের পরিমাণটা অপরিবর্তিত থাকবে। তো নরমালি আমরা এই তিনটা চাহিদা রেখা মনে রাখবো। এটা হলো বিলাসজাত দ্রব্যের চাহিদা রেখা, এটা হলো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের চাহিদা রেখা। আরেকটা জিনিস মনে রাখতে পারো, এই চাহিদা রেখাটার নাম হলো স্থিতিস্থাপক। স্থিতিস্থাপক চাহিদা রেখা। তাহলে বিলাসজাত দ্রব্যের চাহিদা রেখা কিরকম? স্থিতিস্থাপক। আর নিত্য প্রয়োজনীয় দ্রব্যের চাহিদা রেখা কিরকম? এটাকে বলে অস্থিতিস্থাপক। এটাকে কি বলে? অস্থিতিস্থাপক। মনে থাকবে। তাহলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের চাহিদা রেখা কিরকম?
স্থিতিস্থাপক অস্থিতিস্থাপক। আর বিলাসজাত দ্রব্যের চাহিদা স্থিতিস্থাপক স্থিতিস্থাপক। মনে থাকবে, এগুলো এমসিকিউ আসে সবচেয়ে বেশি। এই ছিল চাহিদা রেখার আকৃতি। আচ্ছা, গতদিন আমরা চাহিদা অপেক্ষক পড়ছিলাম। আচ্ছা বলো তো, একটা চাহিদা অপেক্ষক কেউ একজন বলো তো। এখন আমরা এই যে চাহিদা রেখা সম্পর্কে জানলাম, বাজার চাহিদা রেখা জানলাম, চাহিদা রেখার আকৃতি জানলাম, চাহিদা অপেক্ষক থেকে রেখা আঁকা শিখব। তো চাহিদা অপেক্ষক কিরকম ছিল, যে কিউডি ইকুয়াল টু ধরো 50 মাইনাস 5p, এটা একটা চাহিদা অপেক্ষক দেওয়া আছে। তোমার উদ্দীপকে এটা দেওয়া থাকবে যে একটা অপেক্ষক দেওয়া আছে, তোমাকে বলবে যে এই অপেক্ষকটি থেকে চাহিদা রেখা আঁকো। তো গতদিন বলছিলাম এখানে এই 50টাকে কি বলে বলো তো? ছেদক মান। গুড। আচ্ছা, এই যে চাহিদা রেখাটা দেখতে পাচ্ছি, এই চাহিদা রেখাটার ঢাল কত? -5। গুড। তাহলে ঢাল যেহেতু -5, তাহলে রেখাটা কিরকম হবে, রেখার আকৃতি কিরূপ হবে? বাম থেকে ডানে নিম্ন ডানে। গুড। তাহলে এই একটা অপেক্ষক দেওয়া আছে, এই অপেক্ষক থেকে আমাদেরকে বলবে যে একটি চাহিদা রেখা অঙ্কন করো। আঁকতে পারবা? p ইকুয়াল, এবার 3 নেব। তাহলে p ইকুয়াল 3 হলে কি হবে? তাহলে 50 মাইনাস 5, p এর জায়গায় 3 বসাইলাম, তাহলে কত হবে? 50 মাইনাস 15 35। আচ্ছা, আবার p ইকুয়াল এবার 4 নিব। তাহলে 4 হলে কি হবে? ওই যে এখানে মান বসাবো, p এর জায়গায় 4 বসাই দেব। 50 মাইনাস 5 ইনটু 4, তাহলে কত হয়? 20 সমান সমান 30। ঠিক আছে, এইবার ছোট্ট করে আমরা একটা তালিকা তৈরি করব। কি? এই যে p আর qd এর তালিকা তৈরি করব এরকম করে। আচ্ছা, তাহলে p কত ধরছিলাম প্রথমত? 2। তখন qd কত পাইছি? 40। এরপরে কত ধরছি? 3। কত পাইছি? 35। 4 ধরছি, এটা কত পাইছি? 30। তাহলে এই সংখ্যা মানগুলো দিয়ে একটা রেখা আঁকবো। তাহলে কিভাবে রেখা আঁকবো? তাহলে চাহিদা রেখা যেহেতু আঁকবো, তাহলে লম্ব অক্ষে কি বসাবো? দাম। আর ভূমি অক্ষে কি বসাবো? এদিকে বসাবো চাহিদার পরিমাণ, এটাকে বলি x অক্ষ আর এটাকে বলি y অক্ষ। তাহলে দাম কত ধরছি? 2 থেকে শুরু করছি, 2 3 4। তাহলে আমরা কি 2 দিয়ে শুরু করতে পারবো? 1 2 3 আর 4। আর এদিকে কত আছে? 30 35 40। এই যে একটু আগে বলছিলাম 30 35 40, এরকম না? সর্বোচ্চ হলো 40 আর সর্বনিম্ন কত? 30। তাহলে সর্বনিম্নটা দিয়ে শুরু করতে পারি। এই যে 30, তারপরে 35, তারপর 40। এখন দেখো তো, এগুলো গ্যাপ 5 করে, কিন্তু এই গ্যাপটা কি 5? এটা কিন্তু 5 না, এটা কত? 10। তাহলে এই জায়গায় একটা এই চিহ্ন ব্যবহার করবে। বোঝা গেছে? তাহলে এখন রেখা আঁকতে পারবা। তাহলে দেখো, দাম যখন 2 টাকা, চাহিদা তখন 40। তাহলে দাম 2, এই যে রেখা টেনে দিলাম, এই চাহিদা হলো 40, এই যে নাম দিলাম a বিন্দু। দাম যখন 3 তখন কত? 35, এই যে দিলাম d বিন্দু। আর দাম যখন 4 তখন কত? 30, এই যে c বিন্দু। এটাই হলো উদ্দীপকের এই প্রাপ্ত অপেক্ষক থেকে চাহিদা রেখা। পারা যাবে? তাহলে এরকম যে কোনো ভাবে একটা অপেক্ষক দেওয়া থাকতে পারে, তোমাকে বলবে যে অপেক্ষকটি থেকে চাহিদা রেখা অঙ্কন করো। পারবে তো? আচ্ছা, তাহলে মনে, হ্যাঁ বলো। চাহিদা হ্যাঁ, সমীকরণ আর অপেক্ষক একই কথা। চাহিদা সমীকরণও যা, চাহিদা অপেক্ষকতা। সমীকরণ অপেক্ষক সেম জিনিস। সমীকরণও দুটো চলকের মধ্যকার সম্পর্ক প্রকাশ করে, আর অপেক্ষকও দুটো চলকের মধ্যকার সম্পর্ক প্রকাশ করে। তো সম্পর্কটা যে কোনো হতে পারে, পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, অর্থাৎ বিপরীত সম্পর্ক হতে পারে, আবার সমমুখী সম্পর্ক হতে পারে। আচ্ছা, এখন কথা হলো যে এখান থেকে আমি শুধু 3টা মান নিলাম কেন? এর চেয়ে কি কম নেওয়া যায়? এর চেয়ে কি বেশি নেওয়া যায় না?
তাহলে একটা রেখা আঁকার জন্য ন্যূনতম 3টা মান নিতে হবে। যদি ন্যূনতম 3টা মান না নাও তাহলে রেখার শেপটা অ্যাকচুয়ালি পাবে না। 2টা নিয়েও কিন্তু রেখা আঁকতে পারতাম, কিন্তু রেখার অ্যাকচুয়াল শেপটা তখন পাওয়া যাবে না। তাহলে ন্যূনতম 3টা, এবং সর্বোচ্চ তুমি যতটা নিতে পারো। তুমি যদি এখন 4টা নাও 4টা নিতে পারো, 5টা নিলে 5টাও নিতে পারো, কোনো অসুবিধা নেই। বোঝা গেছে? তাহলে ন্যূনতম কয়টা মান নিয়ে রেখা আঁকবো? 3টি মান নিয়ে রেখা আঁকবো। বোঝা গেছে? এটা কোনো কনফিউশন? বলো। ওকে, না স্যার, কোনো সমস্যা নেই। ঠিক আছে। তাহলে এটা হলো একটা চাহিদা অপেক্ষক। এই চাহিদা অপেক্ষক থেকে আমরা একটা রেখা আঁকতে শিখলাম। তাহলে চাহিদা অপেক্ষক আরো অন্যভাবেও থাকতে পারে। তো সেটা কিরকম থাকতে পারে সেটা একটু দেখে নিই। যে আরো একটা চাহিদা অপেক্ষক তোমার দেওয়া থাকতে পারে, বলবে যে এখান থেকেও চাহিদা রেখা আঁকো, PQ = 20, এরকম একটা চাহিদা রেখা থাকতে পারে। তাহলে ওই যে একটু আগে যে চাহিদা রেখা দেখাইলাম, তৃতীয় রেখাটা দেখাইছিলাম, সেটা কি সমপরাবৃত্তাকার ছিল। এটা হলো সেই সমপরাবৃত্তাকার চাহিদা রেখার অপেক্ষক। অর্থাৎ এখান থেকে আমরা যদি চাহিদা রেখা আঁকি তাহলে সেই রেখাটা হবে সমপরাবৃত্তাকার রেখা। তাহলে এই অপেক্ষকটার নামও কিন্তু সমপরাবৃত্তাকার অপেক্ষক, সমপরাবৃত্ত অপেক্ষক। এই অপেক্ষকটার নাম কি? সমপরাবৃত্ত অপেক্ষক। অর্থাৎ সমপরাবৃত্ত কেন বলা হয়? দুটো চলকের গুণফল, অর্থাৎ স্বাধীন চলক এবং অধীন চলকের গুণফল যদি একটি ধ্রুব সংখ্যা হয় তাহলে সেটাকে বলা হয় সমপরাবৃত্তাকার অপেক্ষক, বা সেই সম্পর্কটাকে বলা হচ্ছে সমপরাবৃত্ত অপেক্ষক। বোঝা গেছে? তাহলে এখান থেকেও থাকতে পারে যে এই অপেক্ষক থেকে একটি রেখা আঁকো। তাহলে কি করব আমরা? এখানে কে স্বাধীন আর কে অধীন বলো তো? এই অপেক্ষকে, এটা কিন্তু সমীকরণ, এটাও অপেক্ষক। এটাকে আমরা চাহিদার সমীকরণ বলি, এটাকে আমরা অপেক্ষক বলি। তো অপেক্ষকের ক্ষেত্রে আর সমীকরণের ক্ষেত্রে একটু তফাৎ আছে। সেটা হলো কি, যে সমীকরণে কোনটা স্বাধীন চলক কোনটা অধীন চলক সেটা স্পষ্ট দেওয়া না থাকতে পারে, কিন্তু অপেক্ষক যখন থাকে তখন স্বাধীন চলক আর অধীন চলকটা স্পষ্ট বোঝা যায়। গতদিন বলছিলাম যে চাহিদা অপেক্ষকে বা যে কোনো অপেক্ষকে এই বাম পাশে যে চলকটা থাকবে এককভাবে সেটা হবে অধীন চলক, আর ডান পাশে যে চলকটা থাকবে সেটা হবে স্বাধীন চলক। তাহলে এই যে একটু আগে আমরা 50 - 2p দেখলাম, তার মানে এই p হলো স্বাধীন চলক আর qd এই চাহিদা হলো অধীন চলক। তো এটা দেখে আমরা বুঝতে পারতেছি যে এটা অধীন চলক আর এটা হলো স্বাধীন চলক। এইটাকে এজন্য আমরা অপেক্ষক বলি। আর এখান থেকে বুঝতে পারি না যে কোনটা স্বাধীন আর কোনটা অধীন, এই জন্য এটাকে আমরা আরেকটা নাম দেই, সেটা হলো সমীকরণ। বোঝা গেছে বা? তাহলে এখানে কোনটা স্বাধীন আর কোনটা অধীন বলতো? এখানে কিন্তু দেখে চেনার উপায় নাই, কিন্তু আমাদের চলকটা দেখে মানে বুঝে নিতে হবে। এখানে পি হলো প্রাইস মানে দাম, আর কিউ হলো কোয়ান্টিটি মানে চাহিদার পরিমাণ। তাহলে স্বাধীন চলককে পি দাম। তাহলে এই জন্য আমরা অধীন চলকটাকে কি এই বাম পাশে রেখে দেব, আর স্বাধীন চলক পিটাকে ডান পাশে পাঠিয়ে দেব। তাহলে স্বাধীন চলক পি যদি ডান পাশে যায় তাহলে এই 20-র সাথে কি হবে? হ্যাঁ, কি বলো? ভাগ হবে। কেন? একটু আগে বললাম যে এই যে স্বাধীন চলক আর অধীন চলকের গুণফল যদি ধ্রুব সংখ্যা হয় তাহলে সেই অপেক্ষকটাকে বলে সমপরাবৃত্তাকার অপেক্ষক, আর সেখান থেকে যে রেখা পাবো সেই রেখাটাকে বলা হয় সমপরাবৃত্তাকার রেখা। তাহলে কি সমান সমান হবে 20/p। কেন? p আর q এখানে গুণ আকারে আছে। এখন আবার আগের মতো এই অপেক্ষক পেয়ে নিলাম, এটাকে আমরা একটা সমীকরণ নাম দিতে পারি, চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে p = কত ধরবো বলো? 1 ধরি, অসুবিধা আছে? তাহলে p যদি 1 হয় তাহলে q কত হবে বলো? 20/1। তাহলে কত হবে? 20ই হবে। আচ্ছা, p = 2 যদি ধরি তাহলে q কত হবে? 20/2, তার মানে 10। আচ্ছা, এখন p যদি 3 ধরি তাহলে কি হবে? দশমিক মান আসবে। তাহলে যেহেতু 3 ধরলে দশমিক আসে তাহলে 3টাকে আমরা বর্জন করতে পারি। তাহলে কত ধরতে পারি? 4 ধরতে পারি। ওকে, তাহলে 4 ধরলে কি কত হবে? 20/4 সমান সমান কি? 5। তো আমাদের 3টা মান হয়ে গেছে। এখন তুমি যদি এরপরে আরো নিতে চাও তাহলে তুমি নিতে পারো, কোনো অসুবিধা নেই। কমপক্ষে 3টা মান নিতে হবে। বোঝা গেছে?
এরপরে আমরা কি করব, এই যে ছোট্ট করে একটা তালিকা দেখাবো পি আর কিউ এর যে মানগুলো পাইলাম। কি নিয়েছিলাম 1, তখন এটা পাইছি কত 20, এটা নিছি 2, তখন এটা পাইছি 10, এটা যখন 4 নিছি তখন এটা পাইছি 5। এই যে তালিকা দেখাইলাম। এবার আমরা চাহিদা রেখা আঁকবো। তাহলে এইদিকে দাম 1, 2, 3 আর 4, আর এদিকে কি চাহিদার পরিমাণ। তো চাহিদার পরিমাণ কত, সর্বোচ্চ কত 20, তাহলে 5, 10, 15 আর 20। তো এখানে কি কেটে দেওয়ার দরকার আছে? এই চিহ্ন কাটার কিন্তু প্রয়োজন নেই, কেন সমান কেপে আছে 5, 10, 15, 20 পর্যন্ত। তাহলে দেখো যদি 1 তখন কত 20, যখন 2 তখন কত এই যে 10, আর যখন 4 তখন কত 5। তাহলে এটার নাম এ, এটার নাম বি আর এটার নাম সি। তাহলে দেখো রেখার শেপটা কি রকম হইতেছে, এই যে এটাই হলো সেই চাহিদা রেখা। এটাকে বলা হচ্ছে সমপরাবৃত্তাকার চাহিদা রেখা। প্রতিটা বিন্দুতে খরচের পরিমাণ সমান। দেখো দাম 4 টাকা, কিনে 5টা, তাহলে 4 5 20, তাহলে সি বিন্দুতে তার খরচ কত 20 টাকা। এরপরে দাম যখন 2 টাকা তখন সে কেনে কয়টা 10টা, তাহলে 10 দুগুণে 20, 20 এখানেও খরচটা 20 টাকা। দাম কমে যখন 1 টাকা হয় তখন সে কয়টা কিনে 20টা কিনে, তখন খরচের পরিমাণটা 20। তাহলে প্রতিটা বিন্দুতে তার খরচের পরিমাণ সমান। এই জন্য এই রেখাটার আকৃতি এরকম হয়, আর এটাকে বলা হয় সমপরাবৃত্তাকার চাহিদা রেখা। তাহলে এই দুই ধরনের অপেক্ষক থাকতে পারে, আর আমাদেরকে বলতে পারে যে এই অপেক্ষকটি থেকে একটি চাহিদা রেখা অঙ্কন করো। বোঝা গেছে? আচ্ছা, ওই যে বলছিলাম যে কমপক্ষে 3টা মান নিতে হয়, এটা ক্লিয়ার তো, তাই না? তো কমপক্ষে 3টা মান নিতে হয়। তা আমি যদি 2টা মান নিতাম তাহলে কি হইতো? ধরো এই মানটা যদি না নিতাম তাহলে কি অবস্থা দাঁড়াইতো? দেখো তখন রেখার শেপটা আসলে অ্যাকচুয়ালি আসতো না। তো দেখো দাম যখন 1 টাকা তখন চাহিদার পরিমাণ 20 একক, দাম যখন 2 টাকা তখন চাহিদার পরিমাণ হলো 10 একক। 1 টাকায় 20, 2 টাকায় 10। তাহলে দেখো তো এ আর বি বিন্দু পাইছি। তাহলে আমি যদি এইভাবে সোজা যোগ করে দিতাম চাহিদা রেখাটা কেমন হইতো? সরল রেখা হতো, তাই না? বাম থেকে ডানে নিম্নগামী সরল রেখা হতো। অ্যাকচুয়াল শেপ কি হইছে? তাহলে এই অপেক্ষক থেকে প্রাপ্ত রেখা কি সরল রেখা সম্ভব? সম্ভব না। কিন্তু আমি 2টা মান নেওয়ার কারণে কি হয়েছে? সরল রেখা হয়ে গেছে। তাহলে এই জন্য যে কমপক্ষে 3টা মান নিতে হবে। তা আমি যদি এই যে তৃতীয় মানটা নেই তখন কিন্তু তৃতীয় বিন্দুটা পাচ্ছি এই জায়গায় সিতে। তাহলে এখন দেখো তো, এখন চাইলে আর সরল রেখা যোগ করতে পারবে না। এখন সরল রেখা আর যোগ করা সম্ভব না। এখন তোমাকে কি এই রাউন্ড শেপেই যোগ করতে হবে। রাউন্ড শেপ ছাড়া যোগ করা সম্ভব না। তাহলে অ্যাকচুয়াল শেপটা আসছে। এই জন্য যে কোনো রেখা আঁকার জন্য মনে রাখবে যে কমপক্ষে 3টা মান জরুরি। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা পড়বো যে চাহিদার পরিবর্তন। চাহিদার পরিবর্তন কি? তাহলে যে কোনো অবস্থার পরিবর্তনের ফলে চাহিদা পরিবর্তন হয়। দাম পরিবর্তন হলেও চাহিদার পরিবর্তন হয়, আয়ের পরিবর্তন হলেও চাহিদার পরিবর্তন হয়, রুচি বা অভ্যাসের পরিবর্তন হলেও চাহিদার পরিবর্তন হয়, ঋতুর পরিবর্তন হলেও চাহিদার পরিবর্তন হয়, তাই না? তাহলে কি কি পরিবর্তন হলে চাহিদার পরিবর্তন হয়? দাম, আয়, রুচি, অভ্যাস, ঋতু বা সময়, এগুলো পরিবর্তন হলে চাহিদার পরিবর্তন হয়। ঠিক আছে? তো এই যে চাহিদার পরিবর্তন, এই চাহিদার পরিবর্তনটা 2 ধরনের। চাহিদার পরিবর্তনটা কয় ধরনের? চাহিদার পরিবর্তনটা 2 ধরনের। এক, চাহিদা সংকোচন সম্প্রসারণ। চাহিদা কি? সংকোচন সম্প্রসারণ। আর দ্বিতীয় হলো চাহিদা হ্রাস বৃদ্ধি। চাহিদা হ্রাস বৃদ্ধি।
আচ্ছা, এখন আমাকে একটু বলো যে চাহিদা বিধির সংজ্ঞাটা একটু বলো। চাহিদা বিধিটা কি আমাকে একটু বলো তো কেউ, যে কেউ একজন বলো চাহিদা বিধিটা কি। দাম দাম এবং চাহিদার মধ্যে যে সম্পর্ক তা যে বিধির সাহায্যে শেখানো হয় তাই হলো চাহিদা বিধি। আচ্ছা, দাম এবং চাহিদার কি সম্পর্ক? বিপরীতমুখী সম্পর্ক। বিপরীতমুখী সম্পর্ক। আচ্ছা, দাম আর চাহিদার বিপরীতমুখী সম্পর্ক। আমি কিন্তু গতদিন বুঝাইছিলাম একটা জিনিস, যে একটা দ্রব্যের দাম 10 টাকা, আমি এটা 50, আচ্ছা ধরো কয়টা লিখবো, 20টা কিনি। দাম যখন তার 10 টাকা তখন আমি এটা 20টা কিনি। তো আমার আয় তখন 10,000 টাকা ছিল। এখন ওই দ্রব্যটার দাম বেড়ে 20 টাকা হয়েছে, আমি এখন কয়টা কিনবো? কম কিনবো না বেশি কিনবো? কম কিনবো। কিন্তু আমার আয় বেড়ে 30,000 টাকা হয়ে গেল, এখন আমি কয়টা কিনবো? এখন আমি 30টাও কিনতে পারি। আমার আগে ক্রয় ক্ষমতা ছিল 10,000 টাকা, এখন আমার আয় বেড়ে 30,000 টাকা হয়েছে, আমার ক্রয় ক্ষমতা অনেক বেড়ে গেছে না? তো দাম 20 টাকা হলো, তো আমি এখন আগে যা কিনতাম তার চেয়ে কি বেশি কিনতে পারি? কিনতে পারি না? তাহলে কি হলো? দাম বাড়ার ফলে চাহিদা তো কমে যাওয়ার কথা, কিন্তু চাহিদা কমলো না তো, কমছে? কমে নাই তো। একটু আগে বললো না, কে জানি বললো যে দাম বাড়লে চাহিদা কমবে সব সময়, আর এই সম্পর্কটাকে বলা হচ্ছে চাহিদা বিধি। কিন্তু কই, কমলো না তো। এটা কি চাহিদা বিধি হবে? এটা চাহিদা বিধি হবে? এটা চাহিদা বিধি হবে না। তাহলে তুমি যদি শুধু বলো যে দাম বাড়লে চাহিদা কমবে আর দাম কমলে চাহিদা বাড়বে, এই সম্পর্কটাকে বা এই বিপরীত সম্পর্কটাকেই চাহিদা বিধি বলে, তাহলে এটা ভুল হবে। তোমাকে অবশ্যই বলতে হবে যে অন্যান্য অবস্থা সকল অপরিবর্তিত থাকতে হবে। অন্যান্য সকল অবস্থা কি থাকতে হবে? অপরিবর্তিত থাকতে হবে। অর্থাৎ এই আমার যে আয় ছিল, এই আয়টা যদি স্থির থাকতো, অপরিবর্তিত থাকতো, তাহলে আমি মাস্ট বি কম কিনতাম, বেশি কিনতে পারতাম না, কারণ আমার তো আয় বাড়ে নাই। আয় আমার যেটা ছিল ওইটাই, তা দাম বেড়ে গেছে, আমার কি কেনার ক্ষমতা কি বাড়ছে? বাড়ে নাই। তাহলে আমি অবশ্যই দাম বেড়ে গেলে এটা কম কিনবো। আর আয় যদি বেড়ে যায় তাহলে দাম বেশি হলো, আমি বেশি কিনতে পারবো। তাহলে চাহিদা বিধি বলতে গেলে কি করতে হবে সবসময়? অন্যান্য অবস্থাগুলো অপরিবর্তিত থাকবে, এটা মাস্ট বি বলতে হবে। তাহলে এই চাহিদার পরিবর্তনটা দুই ধরনের হয়, একটাকে বলতেছি চাহিদার সংকোচন সম্প্রসারণ, আর একটাকে বলতেছি চাহিদার হ্রাস বৃদ্ধি। তো এই চাহিদার সংকোচন সম্প্রসারণটা দামের সাথে যুক্ত, আর চাহিদার হ্রাস বৃদ্ধিটা অন্যান্য অবস্থার সাথে সম্পর্কিত। অন্যান্য অবস্থা বলতে ভোক্তার আয়, রুচি, অভ্যাস ইত্যাদির সাথে সম্পর্কিত। তাহলে যখন অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকবে, অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে কোনো দ্রব্যের যদি দাম বেড়ে যায়, তাহলে ওই দ্রব্যের চাহিদা কি হবে? কমবে। তাহলে এই দাম বেড়ে যাওয়ার ফলে চাহিদার পরিমাণ কমে যাওয়াকেই বলা হচ্ছে চাহিদা সংকোচন। আর অন্যান্য সকল অবস্থা অপরিবর্তিত থেকে যদি কোনো দ্রব্যের দাম কমে, তাহলে সেই দ্রব্যের চাহিদার পরিমাণ বেড়ে যায়, আর এই চাহিদার পরিমাণ বেড়ে যাওয়াটাকে বলা হচ্ছে চাহিদা সম্প্রসারণ। কথা কি বোঝা গেছে? তাহলে চাহিদার পরিবর্তন যে কোনো কারণে হতে পারে। চাহিদার পরিবর্তনটা দুই ধরনের হয়, একটা হলো চাহিদার সংকোচন সম্প্রসারণ, আর একটা হলো চাহিদার হ্রাস বৃদ্ধি। তাহলে চাহিদার সংকোচন সম্প্রসারণ কি? যে অন্যান্য সকল অবস্থা অপরিবর্তিত থেকে যদি কোনো দ্রব্যের দাম বেড়ে যায়, তাহলে ওই দ্রব্যের চাহিদার পরিমাণ কমে যায়। তাহলে দাম বেড়ে যাওয়ার ফলে চাহিদার পরিমাণ এই কমে যাওয়াটাকে বলা হয় চাহিদার সংকোচন। আর দাম যদি কমে যায় তাহলে ওই দ্রব্যের চাহিদা বেড়ে যায়। তাহলে দাম কমে যাওয়ার ফলে চাহিদার পরিমাণ এই বেড়ে যাওয়াটাকে বলা হচ্ছে চাহিদার সম্প্রসারণ। তাহলে চাহিদার সংকোচন সম্প্রসারণ কার সাথে সম্পর্কযুক্ত? শুধুমাত্র দ্রব্যের দামের সাথে সম্পর্কযুক্ত, আর অন্যান্য সকল অবস্থাগুলো অপরিবর্তিত থাকবে। আর চাহিদা হ্রাস বৃদ্ধিটা এক্ষেত্রে কি থাকবে? এক্ষেত্রে দামটা স্থির থাকবে, দ্রব্যের দামটা স্থির থাকবে। তাহলে দ্রব্যের দাম স্থির থেকে
যদি কোনো কারণে একটি দ্রব্যের চাহিদার পরিমাণ বেড়ে যায় তাহলে সেটাকে বলা হচ্ছে চাহিদার বৃদ্ধি। আর দাম স্থির থেকে, দাম যেমন ছিল তেমনই আছে, দাম স্থির থেকে অন্যান্য অবস্থা পরিবর্তনের ফলে যদি কোনো দ্রব্যের চাহিদা কমে যায় তাহলে সেটাকে বলা হচ্ছে চাহিদার হ্রাস। কথা ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে চাহিদা হ্রাস বৃদ্ধি কি দেখলাম? যে এই ক্ষেত্রে দাম স্থির থাকবে, অন্যান্য অবস্থা পরিবর্তন হবে। কিরকম? যে কোনো একটা দ্রব্যের দাম 10 টাকা আছে, সেটার চাহিদা ছিল 20 একক, তাহলে দাম এখনো 10 টাকাই আছে। দাম কয় টাকা আছে? দাম 10 টাকাই আছে। 10 টাকা। হ্যাঁ, দাম 10 টাকায় আছে, কিন্তু দেশে জনসংখ্যা বেড়ে গেল। তাহলে দেশে যদি জনসংখ্যা বেড়ে যায় তাহলে ওই দ্রব্যের চাহিদা কি হবে? আরো বাড়বে স্যার। চাহিদা বেড়ে যাবে। ধরো অনেক প্রবাসী দেশে ফিরে আসলো, তাহলে দেশে কি চাহিদা বেড়ে যাবে না? জি স্যার। তাহলে দাম আগের মতোই আছে কিন্তু চাহিদা বেড়ে গেল, তাহলে এটাকে বলা হচ্ছে চাহিদা বৃদ্ধি। চাহিদা বৃদ্ধি। আচ্ছা, এখন দাম আগের মতোই আছে কিন্তু জনসংখ্যা কমে গেল, তাহলে কি হবে? চাহিদা বাড়বে না কমবে? চাহিদা হ্রাস পাবে। চাহিদা কমে যাবে। তাহলে দাম আগের মতোই আছে কিন্তু দেশে জনসংখ্যা কমে গেল, অনেক মানুষ দেশ ছেড়ে প্রবাসে চলে গেল, তাহলে দেশের মোট দ্রব্যের চাহিদার পরিমাণ কমে যাবে। এই কমে যাওয়াটাকে, দাম ঠিকই থাকলো কিন্তু অন্যান্য অবস্থাগুলো পরিবর্তনের কারণে চাহিদা কমে গেল, এটাকে বলা হচ্ছে চাহিদার হ্রাস। আরো সহজ উপায় বোঝা, যে আমার আয় 10,000 টাকা ছিল, তখন 10 টাকা দামে আমি 20টা কিনতাম, তো আমার আয় বেড়ে এখন 20,000 হলো, কিন্তু দ্রব্যের দাম এখনো 10 টাকায় আছে। আমি কি এটা একই রকম কিনবো না বেশি কিনবো? বেশি কিনবো। বেশি কিনবো। বাস্তব এক্সাম্পল হলো যে তোমরা এখন স্টুডেন্ট মানুষ, তোমরা ধরো যে 1 মাস বা 2 মাস পর বাবার কাছে যা টাকা পাও বা যা হোক সেখান থেকে যা ইনকাম করো বা পাও, সেখান থেকে মাসে 1টা বা 2টা টি শার্ট কিনো, পরো। কিন্তু তুমি যদি কালকে টিউশনি করা শুরু করে দাও, প্রথমে যদি একটা টিউশনি পাও, ধরো 5,000 টাকা পাইলা মাসে, এরপরে 2টা পড়াইলা, মাসে 10-12,000 15,000 টাকা ইনকাম করতেছো, তখন ওই দাম যদি আগের মতোই থাকে তাহলে তুমি কি এখন আগের চেয়ে বেশি কিনবা নাকি না ওই আগের মতোই কিনবা? বেশি কিনবা না? অবশ্যই বেশি কিনবা। তাহলে এই যে তোমার ইনকামই তোমাকে কি করবে? প্রভাবিত করবে। দাম আগের মতোই আছে, তোমার ইনকাম বেড়ে গেল, এজন্য তুমি এখন ওই জিনিসটাই আগের চেয়ে বেশি পরিমাণে কিনছো। তাহলে এই যে অন্যান্য অবস্থা পরিবর্তনের কারণে তোমার চাহিদা বেড়ে গেল, এটাকে বলা হচ্ছে চাহিদা বৃদ্ধি। আর যদি টিউশনি না থাকে, টিউশনি যদি মনে করো শেষ হয়ে যায়, তখন কি হবে? তোমার চাহিদা কি আর আগের মতো থাকবে? দাম আগের মতোই আছে, কিন্তু তুমি তো তখন গরিব হয়ে যাওয়া। এই গরিব হয়ে গেলে তোমার চাহিদা কিন্তু অটোমেটিক্যালি কমে যাবে। অর্থাৎ আমার ইনকাম যদি না থাকে আর, তাহলে আমার চাহিদা একেবারেই কমে যাবে। এটাকে বলা হচ্ছে চাহিদা হ্রাস। বোঝা গেছে? তাহলে এই চাহিদা হ্রাস বৃদ্ধি কিভাবে চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করা যায় সেটা আমরা দেখব, এবং উদ্দীপক কিভাবে থাকবে সেটা একটু বোঝার চেষ্টা করি। এটা একটা চাহিদা ব্যাখ্যা। হলো লাখ টাকা। আচ্ছা, এটা দিলাম দাম পি নট, আর এখানে চাহিদার পরিমাণ দিলাম পি নট। P1 তখন চাহিদার পরিমাণ Q1, P2 আর এখানে চাহিদার পরিমাণ দিলাম Q2। আচ্ছা, এইদিকে তাকাও, দেখো অন্যান্য, এটাই হবে তোমার একটা উদ্দীপক। বলবে যে উদ্দীপকের সাহায্যে চাহিদার সংকোচন সম্প্রসারণ ব্যাখ্যা করো। তাহলে এখানে কি দেওয়া আছে? দাম দেওয়া আছে আর চাহিদা দেওয়া আছে, তার মানে আদার্স গুলা তোমার অবশ্যই স্থির আছে। তো ধরো প্রাথমিক দাম হলো এই মাঝখানেরটা, দাম যখন পি নট, তখন ওই দ্রব্যটার চাহিদার পরিমাণ কত? কিউ নট। একটু এইদিকে তাকাও, তো দাম যখন পি নট তখন চাহিদার পরিমাণ হলো কিউ নট। কোনো কারণে দাম বেড়ে, এই যে এইদিকে যাওয়া মানে কি? দাম বেড়ে যাওয়া না? এখান থেকে যদি এইদিকে যাই, যত উপরের দিকে যাবো দাম কি বাড়বে না? কারণ উপরের দিকে যত যাবো সংখ্যা বাড়ে।
তাহলে দাম পি নট থেকে বেড়ে যদি পি ওয়ান হয় তখন সেই পি ওয়ান দামে চাহিদার পরিমাণ কত? Q1 কিউ ওয়ান। তাহলে চাহিদা ছিল আগে কিউ নট, এখন হলো কিউ ওয়ান। তাহলে এই যে দাম বেড়ে গেল, দাম বেড়ে যাওয়ার কারণে চাহিদার পরিমাণটা কি হলো? কমে আসলো। কমাস এইটাকে বলা হচ্ছে চাহিদার সংকোচন। তাহলে দাম কতটুকু বাড়লো? এই যে পি নট পি ওয়ান, পি নট পি ওয়ান এটুকু দাম বাড়লো, এর জন্য চাহিদা কতটুকু কমলো? Q1 Q1 কিউ নট কিউ ওয়ান। এটাকে বলা হচ্ছে চাহিদার সংকোচন। বোঝা গেছে? আবার এখানে আমরা এখন চাহিদার সম্প্রসারণটা ব্যাখ্যা করতে পারি। তাহলে দাম প্রাথমিক অবস্থায় দাম কত ছিল? পি নট। এখান থেকে দাম যদি কমে এই যে পি টু তে আসে, নিচের দিকে, নিচের দিকে আসা মানে কি? দাম কমে যাওয়া। তাহলে দাম যদি পি নট থেকে কমে পি টু হয়, তাই পি টু দামে চাহিদার পরিমাণ কত? Q2 তাহলে চাহিদা কি? এই যে কিউ নট থেকে চাহিদা কি বেড়ে গেল। আচ্ছা, কতটুকু দাম কমলো? এটুকু দাম কমলো, পি নট পি টু দাম কমলো, এর জন্য চাহিদা কতটুকু বাড়লো? Q1 Q2 কিউ নট কিউ টু পরিমাণ চাহিদা বেড়ে গেল। এটাকে বলা হচ্ছে চাহিদার সম্প্রসারণ। সম্প্রসারণ তাহলে অন্যান্য সকল অবস্থা অপরিবর্তিত থেকে দাম যদি বাড়ে তাহলে চাহিদার পরিমাণ কমে, এটাকে বলা হচ্ছে চাহিদার সংকোচন। আর দাম যদি কমে তাহলে চাহিদার পরিমাণ বাড়ে, এটাকে বলা হচ্ছে চাহিদার সম্প্রসারণ। বোঝা গেছে? তাহলে এটাই একটা উদ্দীপক আকারে থাকবে, তোমাকে বলবে যে এই উদ্দীপকের আলোকে চাহিদার সংকোচন সম্প্রসারণ ব্যাখ্যা করো। তাহলে ব্যাখ্যা করতে পারবে না? জি স্যার ওকে, তাহলে এবার আমরা দেখি চাহিদা হ্রাস বৃদ্ধি। হ্যাঁ একটা চাহিদা রেখা আঁকলাম, একটা নির্দিষ্ট দাম দিলাম। এই দাম দিলাম পি আর চাহিদার পরিমাণ দিলাম কিউ। এটা দিলাম চাহিদা রেখা ডিডি। ধরো এটা একটা চাহিদা রেখা, দাম কত? পি। তখন চাহিদার পরিমাণ কত? পি দামে চাহিদার পরিমাণ কত? কিউ। এখন দাম যেহেতু স্থির থাকবে, এই চাহিদা হ্রাস বৃদ্ধিতে কি হয়? দাম স্থির থাকবে, অন্যান্য অবস্থা যে কোনো একটা পরিবর্তন হবে। আয়ের পরিবর্তন হতে পারে, অভ্যাসের পরিবর্তন হতে পারে, অথবা সিজনের চেঞ্জ হতে পারে, যে কোনো কিছু পরিবর্তন হতে পারে, সময়ের পরিবর্তন হতে পারে, ঋতুর পরিবর্তন হতে পারে, এগুলোর পরিবর্তন হবে। তো জনসংখ্যা বেড়ে যেতে পারে, তাহলে দামটা স্থির থাকবে। তাহলে দাম যদি স্থির থাকে তাহলে দাম রেখাটা কিরকম হবে? এই যে এরকম ভূমি অক্ষের সমান্তরাল হবে। যে জিনিসটা স্থির থাকে সেই রেখাটা কি হয়? ভূমি অক্ষের সমান্তরাল হয়। অর্থাৎ দাম বাড়বেও না, দাম কমবেও না। আচ্ছা, এখন ধরো দাম পি আছে, তো কোনো কারণে ওই জিনিসটার চাহিদা বেড়ে গেল। তো কি কারণে চাহিদা বাড়তে পারে? অন্যান্য অবস্থার যে কোনো একটা পরিবর্তনের কারণে হলো, ধরো যে আয় বেড়ে গেল, অথবা দেশে জনসংখ্যা বেড়ে গেল। এই কারণে কি হতে পারে? ওই দ্রব্যটার চাহিদা বেড়ে যাবে। তাহলে চাহিদা তো কিউ আছে, এখন চাহিদা বেড়ে গেলে চাহিদার পরিমাণটা কোন দিকে যাবে? এই দিকে নাকি এই দিকে? এদিকটাকে কি বলে? দাম বলে। তাহলে চাহিদার পরিমাণ কিউ পর্যন্ত ছিল, তাহলে বেড়ে গেলে কোন দিকে যাবে চাহিদার পরিমাণ? ডান দিকে যাবে এদিকে যাবে। তো ধরে নিলাম যে চাহিদার পরিমাণ বেড়ে কিউ ওয়ান পেল। তাহলে এখন এই দাম আর এই চাহিদার পরিমাণের সংস্পর্শক বিন্দু কোথায় হবে? এখানে। তাহলে এইখানে চাহিদা রেখাটা স্থানান্তর হবে, অর্থাৎ এই নতুন চাহিদা রেখা হবে। তাহলে কি দেখলাম বলতো? যে দাম স্থির থেকে অন্যান্য যে কোনো একটি অবস্থার পরিবর্তনের ফলে যদি চাহিদা বেড়ে যায় তাহলে সেটাকে কি বলা হচ্ছে? চাহিদার বৃদ্ধি। তাহলে চাহিদার যদি বৃদ্ধি ঘটে তাহলে চাহিদা রেখাটা কোন দিকে শিফট করলো? ডান দিকে শিফট করলো। এটাকে বলা হচ্ছে চাহিদা বৃদ্ধি বা চাহিদা রেখার স্থানান্তর। তো অনেক সময় আসে যে চাহিদা হ্রাস বৃদ্ধি না দিয়ে থাকে চাহিদা রেখার স্থানান্তর ব্যাখ্যা করো। তাহলে চাহিদা হ্রাস বৃদ্ধিটাই হলো চাহিদা রেখার স্থানান্তর। মনে থাকবে? তাহলে চাহিদা যদি বৃদ্ধি পায়, এমসিকিউ আসে এরকম যে চাহিদার যদি বৃদ্ধি ঘটে তাহলে চাহিদা রেখা কোন দিকে স্থানান্তরিত হয়? কোন দিকে গেল? ডান দিকে। ডান দিকে স্থানান্তরিত হয়। আচ্ছা, এখন কোনো কারণে দাম আগের মতোই ছিল, তা আমার আয় কমে গেল, তাহলে কি হবে?
বা রুচি অভ্যাস এগুলো কমে গেল, রুচি কমে গেল, ওই জিনিসটার প্রতি আমার রুচি কমে গেছে, এখন আগের মতো আর খাইতে মন চাচ্ছে না, তাহলে কি হবে? চাহিদা কমে যাবে। তাহলে চাহিদা কমে গেলে কিউতে আসবে এদিকে, তাহলে কিউতে আসলো, তো তখন কি হবে? এই যে এই জায়গায় বিন্দু, তখন চাহিদা রেখাটা এই দিকে শিফট করবে। তাহলে এইটাকে বলতেছি কি? চাহিদা হ্রাস, তাই না? আর এটাকে কি বললাম? চাহিদা বৃদ্ধি। তাহলে চাহিদার যদি বৃদ্ধি ঘটে তাহলে চাহিদা রেখাটা ডান দিকে স্থানান্তরিত হয়, আর চাহিদার যদি হ্রাস ঘটে তাহলে চাহিদা রেখাটা বাম দিকে স্থানান্তরিত হয়। বোঝা গেছে? পারা যাবে না? ওকে, তাহলে এরকম যে কোনো একটা চাহিদা রেখা দেওয়া থাকতে পারে। তোমাকে বলবে যে উদ্দীপকের সাহায্যে শুধু এই রেখাটা, আগে প্রথমে যেমন রাখছিলাম শুধু এই রেখাটা দেওয়া থাকতে পারে, বলবে যে চাহিদা রেখার স্থানান্তর ব্যাখ্যা করো। তাহলে তোমার এই উদ্দীপক হিসেবে এই রেখাটা থাকতে পারে, তোমাকে বলবে যে চাহিদা রেখার স্থানান্তর ব্যাখ্যা করো। তাহলে আমরা কি ব্যাখ্যা করব? যে দাম স্থির থেকে অন্যান্য অবস্থা পরিবর্তনের ফলে যদি চাহিদা রেখার পরিবর্তন হয় তাহলে সেটাকে চাহিদা স্থানান্তর বলা হয়। অথবা চাহিদা হ্রাস বৃদ্ধি আসলো সেম, দাম স্থির থেকে অন্যান্য অবস্থা পরিবর্তনের ফলে যদি চাহিদার বাড়ে বা কমে তাহলে সেটাকে চাহিদার হ্রাস বৃদ্ধি বলা হয়, আর ওইটাকেই চাহিদার স্থানান্তর বলা হয়। তাহলে চাহিদা যদি বেড়ে যায় তাহলে চাহিদা রেখা ডান দিকে স্থানান্তরিত হয়, আর চাহিদা যদি কমে যায় তাহলে চাহিদা রেখা বাম দিকে স্থানান্তরিত হয়। বোঝা গেছে? এই পারবে তো? ওকে, এখন আমরা দেখি যে চাহিদার সংকোচন, সম্প্রসারণ এবং হ্রাস বৃদ্ধির মধ্যে পার্থক্য। আমরা চাহিদার সংকোচন সম্প্রসারণ তো বুঝলাম, হ্রাস বৃদ্ধিও বুঝলাম, তাহলে এই দুটোর মধ্যে আমাদের পার্থক্য আসতে পারে। গতে চাহিদার সংকোচন সম্প্রসারণ আসবে, অথবা চাহিদার হ্রাস বৃদ্ধি বা স্থানান্তর আসবে, আর ঘতে তোমাকে বললো যে চাহিদার সংকোচন সম্প্রসারণ এবং হ্রাস বৃদ্ধির মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো। তো চাহিদার সংকোচন সম্প্রসারণ আর হ্রাস বৃদ্ধির মধ্যে পার্থক্য কি হবে? তাহলে প্রথম পার্থক্য কি দিব বলো তো? চাহিদার সংকোচন সম্প্রসারণ, হ্রাস বৃদ্ধি, তালিকার মাধ্যমে পার্থক্য লিখবো। বাম পাশে লিখবো সংকোচন সম্প্রসারণ, ডান পাশে লিখবো হ্রাস বৃদ্ধি। তাহলে প্রথম হলো সংজ্ঞা, সেটা কি? হ্যাঁ, যে অন্যান্য অবস্থা স্থির থেকে দাম যদি বেড়ে যায় তাহলে চাহিদার পরিমাণ কমে যায়, এটাকে বলে চাহিদার সংকোচন, আর দাম কমে যাওয়ার ফলে চাহিদার পরিমাণ বেড়ে যাওয়াটাকে বলা হচ্ছে চাহিদার সম্প্রসারণ। আর দাম স্থির থেকে অন্যান্য অবস্থা পরিবর্তনের ফলে যদি চাহিদার পরিবর্তন হয় তাহলে সেটাকে বলা হচ্ছে চাহিদা হ্রাস বৃদ্ধি। বোঝা গেছে? সংক্ষেপে প্রথমটা কি? চাহিদা সংকোচন সম্প্রসারণ। আবার একটু বলি যে অন্যান্য অবস্থা স্থির রেখে দামের পরিবর্তনের ফলে চাহিদার যদি পরিবর্তন হয় তাহলে সেটাকে বলা হয় চাহিদার সংকোচন সম্প্রসারণ। আর দাম স্থির থেকে অন্যান্য অবস্থা পরিবর্তনের ফলে যদি চাহিদার পরিবর্তন হয় তাহলে সেটাকে বলা হয় চাহিদার হ্রাস বৃদ্ধি। এক কথা। তাহলে চাহিদার সংকোচন সম্প্রসারণ কার সাথে সম্পর্কিত? দামের সাথে সম্পর্কিত। আর চাহিদার হ্রাস বৃদ্ধি বা স্থানান্তর কার সাথে সম্পর্কিত? অন্যান্য অবস্থা পরিবর্তনের সাথে সম্পর্কিত। তাহলে চাহিদার সংকোচন সম্প্রসারণের ক্ষেত্রে অন্যান্য অবস্থা স্থির থাকতে হয়, শুধুমাত্র দাম পরিবর্তন হবে। আর চাহিদা হ্রাস বৃদ্ধির ক্ষেত্রে দাম স্থির থাকবে, অন্যান্য অবস্থাগুলোর পরিবর্তন হবে। চাহিদার সংকোচন সম্প্রসারণ শুধুমাত্র একটা রেখার মধ্যেই ব্যাখ্যা করা যায়, কিন্তু চাহিদার হ্রাস বৃদ্ধির ক্ষেত্রে কি হয়? একটি রেখার সাহায্যে ব্যাখ্যা করা যায় না। চাহিদার বৃদ্ধি হলে চাহিদা রেখা ডান দিকে স্থানান্তরিত হয়, আর চাহিদার হ্রাস হলে চাহিদা রেখা বাম দিকে স্থানান্তরিত হয়। এই হলো চাহিদার সংকোচন সম্প্রসারণ আর হ্রাস বৃদ্ধির মধ্যে পার্থক্য। দেন তোমার যদি 4 নম্বরের জন্য আসে তাহলে তুমি একটা চিত্র এঁকে দেখাই না চাহিদার সংকোচন সম্প্রসারণে, আর চাহিদা হ্রাস বৃদ্ধির এখানেও একটা তুমি চিত্র এঁকে দিলা। এটা হলো সংকোচন সম্প্রসারণ, আর এটা হলো চাহিদা হ্রাস বৃদ্ধি বা চাহিদা রেখার স্থানান্তর। বোঝা গেছে? আচ্ছা, এখন চাহিদা রেখার স্থানান্তরটা আরেকটু ভিন্নভাবে আসে, সেটা একটু দেখাই। ধরো এখান থেকেই দেখাই, এখানে যে তালিকা দেওয়া আছে এই তালিকা থেকে তোমাদেরকে দেখাই। তাহলে এটা কোনো একজন ব্যক্তির না, এটা সরাসরি আমি চাহিদা দিলাম।
তো গতে তোমাকে বললো যে উদ্দীপকের আলোকে চাহিদা রেখা আঁকো, তাহলে এখানে দাম দেওয়া আছে, চাহিদা দেওয়া আছে, তাহলে আমি কি চাহিদা রেখা আঁকতে পারবো না এখান থেকে? খুব সহজে আঁকা জি যাবে, স্যার। তাই না? তাহলে এইদিকে দাম ধরে নেই 5, 10 আর কি 15, আর এইদিকে চাহিদা কত 20, তাহলে 5, 10, 15, 20। স্বরূপ ছাড়া কি আর বাকিরা রেসপন্স করে না কেন? ঘুমাই গেছে? সারা শব্দ পাই না। ক্লাসে স্যার মাত্র 4 জন আছেন। আচ্ছা, অসুবিধা নেই, একটু শেষ করি। স্থিতিস্থাপকতা আগামী দিন পড়বো। তো এটা তালিকা দেওয়া আছে, তোমার উদ্দীপক হিসেবে এটা তালিকা দেওয়া থাকতে পারে। তোমাকে বলতে পারে যে দাম একই রেখে চাহিদা বেড়ে যদি দ্বিগুণ হয়, দাম একই থেকে চাহিদা বেড়ে যদি দ্বিগুণ হয়, অথবা প্রতি ক্ষেত্রে চাহিদা যদি 5 একক করে বৃদ্ধি পায়, তাহলে চাহিদা রেখার কি পরিবর্তন হবে? কি বললাম প্রশ্নটা? যে দাম স্থির রেখে প্রতি ক্ষেত্রে চাহিদার পরিমাণ যদি 5 একক করে বৃদ্ধি পায়, অথবা দ্বিগুণও বলা থাকতে পারে। তাহলে দাম যেমন ছিল তাই থাকবে। তাহলে নতুন চাহিদা কি হবে বলতো? কত একক বৃদ্ধি পাওয়ার কথা বলছি? 5 একক করে বৃদ্ধি পাওয়ার কথা বলছি। তো যদি দ্বিগুণ হয় তাহলে দ্বিগুণ করে দিতাম, তাহলে 5 একক করে বৃদ্ধি পাওয়ার কথা বলছি। দাম স্থির থাকলো, চাহিদা 5 একক করে বাড়লো, তাহলে চাহিদা এখন নতুন চাহিদা কত হবে? 25, আর এটা কত হবে? 20, আর এটা হবে। তো বলবে যে তখন তোমার চাহিদা রেখার কি রূপ পরিবর্তন হবে। তাহলে দেখো, চাহিদা রেখা অবশ্যই তোমাকে এই তালিকাটা থেকে একটা আগে চাহিদা রেখা আঁকতে হবে অবশ্যই, দেন এই নতুন চাহিদার পরিমাণ দিয়ে আবার নতুন চাহিদা রেখা আঁকতে হবে। তাহলে নতুন চাহিদার পরিমাণে সর্বোচ্চ চাহিদা কত? 25। তাহলে তোমাকে এখন এটা বাড়াতে হবে, এই যে 25 পর্যন্ত যেতে হবে। তাহলে দেখো, এখন এই দামে এই নতুন চাহিদা চিত্র আঁকতে হবে। দাম যখন 5 টাকা তখন চাহিদার পরিমাণ কত? 25। দাম 5 টাকা, এই যে চাহিদার পরিমাণ 25। আগে ছিল এ বিন্দু, এখন এটার নাম দিলাম এ প্রাইম। দাম যখন 10 টাকা তখন চাহিদার পরিমাণ কত? 20। তাহলে দাম 10 তখন চাহিদার পরিমাণ কি? 20। আগে ছিল বি, এটার নাম দিলাম বি প্রাইম। দাম 15 তখন চাহিদার পরিমাণ 15। তাহলে দেখো, দাম 15 তে এই যে চাহিদার পরিমাণ 15, আগে ছিল সি, এটার নাম দিলাম সি প্রাইম। তাহলে এই যে নতুন করে এই বিন্দুগুলো যোগ করলাম, নাম দিলাম D1 D1। তাহলে দেখো তো চাহিদা রেখা কি পরিবর্তন হলো? চাহিদা রেখা ডান দিকে স্থানান্তরিত হলো। তাহলে দাম স্থির থেকে যদি চাহিদার পরিমাণ বাড়ে, তাহলে চাহিদা রেখা ডান দিকে স্থানান্তরিত হয়। একটু আগে আমরা এমনিতেই দেখছি, আর এখন হলো সংখ্যার মাধ্যমে দেখতে পাইলাম। বোঝা গেছে? পারা যাবে? পারা যাবে? জি স্যার। ওকে। এখন যদি কমার কথা বলে তাহলে কমে যাবে চাহিদা রেখাটা হবে তখন, হ্যাঁ, তখন হয়তো এইদিকে চলে আসবে। পারা যাবে না? এই ছিল চাহিদার সংকোচন সম্প্রসারণ এবং চাহিদা রেখার স্থানান্তর। তো এটা ইম্পর্টেন্ট টপিকস তোমাদের জন্য। এবার এখন কি স্থিতিস্থাপকতা পড়াবো আজকে? স্থিতিস্থাপকতা শুরু করলে তো শেষ হবে না, স্থিতিস্থাপকতা অনেক বড় টপিকস। ভাবছিলাম যে স্থিতিস্থাপকতা পড়াবো, স্থিতিস্থাপকতার ভিত্তিতে দ্রব্যের প্রকৃতি নির্ণয় শেষ করে দেব। মাত্র 4 জন আছো, কি করি? আফসোস করবে, হ্যাঁ। তাহলে স্থিতিস্থাপকতা আগামী দিন পড়বো। আর স্থিতিস্থাপকতা মোস্ট ইম্পর্টেন্ট টপিকস। স্থিতিস্থাপকতা সম্পর্কিত একটা কোশ্চিন হয় প্রতিবারই। তাহলে এই স্থিতিস্থাপকতা আমরা আগামী দিন পড়ি, ঠিক আছে? এই দ্বিতীয় অধ্যায় শেষ করতে এই স্থিতিস্থাপকতা যদি শেষ করতে পারি, দেন স্থিতিস্থাপকতা পড়ার পরে যোগান পড়বো একদিন, তারপরে বাজার ভারসাম্য পড়বো, এই তো শেষ। তাহলে স্থিতিস্থাপকতা একদিন, যোগান একদিন, আর হলো যে তোমার বাজার ভারসাম্য একদিন। 3টা ক্লাস হলে শেষ হয়ে যাবে এই চ্যাপ্টার। সরি,
হ্যাঁ হ্যাঁ লেকচার শিট দেই, দেওয়া হয়, লেকচার শিট দেওয়া হয়। আমি এখানে এখানেই দিয়ে দিব, এই হলো যে টিমসেই হলো যে ইয়ে করে দিয়ে দিব, পিডিএফ করে দিয়ে দিব প্রতিটারই। আমি 2 দিন অসুস্থ হয়ে গেছিলাম তো ভীষণ, আসলে খোঁজ খবর নেওয়া হয়নি আর কি। কি হয়েছিল জ্বর? সাম ইয়ে কি বলে, মাসুম নাকি? জি স্যার। ও আচ্ছা আচ্ছা, কোথায় বাসা, কোথায় তোমার? আমার বাসা নোয়াখালী স্যার। নোয়াখালী, আচ্ছা। নতুন জয়েন করছো আজকে মনে হচ্ছে। আমি আগে জয়েন করেছি। ওই দেখি নাই তো আগে। মাসুম। হ্যাঁ গত 2টা ক্লাসে মিস করছো মনে হয়। আচ্ছা আচ্ছা, যাক আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে শেষ করি এখানে। আর আগামী দিন কিন্তু স্থিতিস্থাপকতা সম্পর্কে পড়বো। স্থিতিস্থাপকতা ইম্পর্টেন্ট টপিক, সবাই জয়েন করবে, হ্যাঁ ইনশাআল্লাহ। আগামীকাল কি ক্লাস হবে? কালকে ক্লাস হবে ইনশাআল্লাহ, হবে এই সময়ই হবে, ঠিক আছে। আজকে সময়। ওকে, তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।